কবিগুরু জোহান ওলফগাং গেটে সম্পর্কে আমরা এসএলএসটি ও এমএসসি প্রস্তুতির সময় বা সিলেবাসের অন্তর্ভুক্ত অনুবাদ অনুষঙ্গ যে ইউনিট, সেখানে তাঁর জীবনী ও সাহিত্যকর্ম সম্পর্কে সম্যক ধারণা লাভ করেছি। এই ভিডিওতে অনুদাশঙ্কর রায় এই গেটে সম্পর্কে যে মনোভাব ব্যক্ত করেছেন তাঁর কবিগুরু প্রবন্ধে, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। প্রসঙ্গ উল্লেখ্য, এখানে কাজী আব্দুল ওদুদের মনোভাবও কোনো কোনো ক্ষেত্রে প্রাবন্ধিক উল্লেখ করেছেন। চলো তাহলে শুরু করি আজকের এই প্রবন্ধটি। ফরাসি বিপ্লবের পরে ইউরোপের বিভিন্ন দেশের সাহিত্যে নবভাবের, নব উদ্যমের, নব প্রত্যাশার সাড়া পড়ে যায়। সে যুগের সাহিত্যকে সাধারণত রোমান্টিক বলে বিশেষিত করা হয়, কিন্তু ভোর হওয়ার আগে যেমন পাখি ডাকে, তেমনি ফরাসি বিপ্লবের প্রাক্কাল হতেই কোনো কোনো দেশে রোমান্টিক সাহিত্যিকদের কুলোকুজন শুরু হয়ে যায়। জার্মানিতে এদের পরিচয় ঝড়ঝাপটা যুগের সাহিত্যিক বলে। প্রথম যৌবনে তরুণ ভেটরের দুঃখ লিখে গেটে যখন দেশ বিদেশে রাতারাতি বিখ্যাত হন, তখন জার্মানির ঝড়ঝাপটা যুগের বাণীমূর্তি বলেই তাঁর নাম করত সকলে। ইতিমধ্যে ও অতঃপর তিনি যেসব নাটক লেখেন তাতে তাঁর এ নাম পাকা হয়, কিন্তু সাফল্যের শিখরে উঠতে না উঠতেই তিনি স্বেচ্ছায় ও পথ থেকে সরে দাঁড়ালেন। তখন তার বয়স মাত্র ২৬ বছর। তার কাছে তাঁর পক্ষপাতী পাঠক ও সমধর্মা লেখকদের আশার অন্ত ছিল না। আশায় নিরাশ হয়ে তাঁরা তাকে ভুল বুঝলেন ও দোষ দিলেন। ঝড়ঝাপটা যুগের সাহিত্যিকদের যিনি নেতা, তিনি কি তবে তাঁর যুগের প্রতি বিশ্বাসঘাতকতা করলেন? আপাত দৃষ্টিতে এরকম মনে হওয়া বিচিত্র না, কারণ তিনি গেলেন ভাইমার নামক একটি সামন্ত রাজ্যের মন্ত্রী হয়ে। সেখানকার অভিজাত মহলে তাঁর অবারিত দাঁড়। তাঁদের সঙ্গেই তাঁর লীলাখেলা দোহরম মোহরম। লেখা তাঁর হাতে দিয়ে বেরোয় না বড় একটা। বেরোয় যদি তো আগের মতো নয়, কচ্চিৎ এক আধটা নিখুঁত কবিতা ঝরে পড়ে। ২৬ থেকে ৩৮ বছর বয়স পর্যন্ত এই তাঁর দশা। বাইরে থেকে যা মনে হয় আসলে কিন্তু তা নয়। ঝড়ঝাপটা যুগের সাহিত্য অত রোমান্টিক সাহিত্য। রোমান্টিক সাহিত্য বলতে যাই বোঝাক না কেন, ওর ভিতর এমন কিছু ছিল যা পাঠকদের অশান্ত করে তুলত। লেখককেও সেই অশান্তি যে কিসের জন্যে, তা যখন বিশ্লেষণ করতে বসি তখন নেতি নেতি করতে করতে এই সিদ্ধান্তে উপনীত হই যে কথার সঙ্গে কাজ চাই, নইলে কথা কেবল মুখের কথা। কাজ মানে বীরের মতো কাজ, বিদ্রোহ, বিপ্লব, সংঘাত, সংঘর্ষ। রোমান্টিক সাহিত্যের ভিতর অ্যাকশনের ইঙ্গিত প্রচ্ছন্ন। যার জীবনে অ্যাকশনের লেশমাত্র নেই, সে রোমান্টিক সাহিত্যিক হয়ে দুদিন বীরপূজা পাবে, তারপরে তার বিজয়া দশমী। দশমীতে বিসর্জনের জন্যে অপেক্ষা না করে নবমীতে অপসরণ শ্রেয়। গেটে সময় থাকতে সরে দাঁড়ালেন। তারপরে কি করবেন তা ভেবে মনস্থির করতে তাঁর ১০-১২ বছর লাগলো। একই মানুষ কবি হবে, বীর হবে, এমন দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে আছে কি না সন্দেহ। থাকলেও প্রথম শ্রেণীর নয়। রোমান্টিক কবিরা অধিকাংশ স্থলে নিভে যায়। যারা নিভতে চায় না তাদের বড় জ্বালার জীবন। তাদের বেলা দেখা যায় হয় তারা কথার সঙ্গে কাজের সঙ্গতি রাখতে গিয়ে
কাজের লোক হয়ে উঠেছে। কাব্য ছেড়ে দিয়েছে নয়, তারা সুর বদলে দিয়েছে। রোমান্টিকের বদলে ক্লাসিক ধরেছে। ক্লাসিক সাহিত্যিকদের কাছে কেউ বিদ্রোহ বিগ্রহ আশা করে না, আশা করে প্রশান্ত উপভোগ বা রূপভোগ। যারা স্বভাবত ক্লাসিক তাদের কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু যে বেচারা রোমান্টিক পন্থ ছেড়ে ক্লাসিক পন্থ ধরবে তার পক্ষে এ যেন মৃত্যু ও নবজন্মগ্রহণ। মাঝখানে 10-12 বছর গর্ভযন্ত্রণা। বয়স যখন 38 গেটে পালিয়ে যান ইটালি। সেখানে বছর দেড়েক থেকে পুরো দোস্তর ক্লাসিক শিক্ষা নেন। তারপরে যখন দেশে ফিরে আসেন তখন তাঁর মুখে অন্য সুর। তখন তিনি বাণীমূর্তি আর এ যুগ নয়া ক্লাসিক যুগ, কিন্তু পারিপার্শ্বিকের সঙ্গে এর শতবিরোধ ছিল। ঠিক সেই সময় শুরু হয় ফরাসি বিপ্লব। লোকে তখন ক্লাসিক চায় না, যার চাহিদা নেই তা লিখছেই বা কজন। একা গেটে এক হাতে কতটুকু করবেন? এগমন্ট, তাসো প্রভৃতি কয়েকটি পরীক্ষার পর তিনি বিজ্ঞানে মন দিলেন ও বৈজ্ঞানিক সন্দর্ভ লিখে অন্য এক রাজ্যে জয়যাত্রা করলেন। পরে শিলার তাঁর পরীক্ষার সাথী হন। পরীক্ষায় উত্তীর্ণ হন দুজনেই, গেটের হেরম্যান ও ডরোথেয়া, শিলারের ভিলহেলম টেল। দুজনের দুই ক্লাসিক কীর্তি। কিন্তু ইউরোপের নানা দেশে তখন ফরাসি বিপ্লবের বান ডাকছে। বাইরের জগতে যখন ঝড়ঝাপটা চলছে, মানসিক জগতে তখন শরবতের প্রশান্তি কেমন করে স্থায়ী হবে? গেটে ক্লাসিকের দীক্ষা নিয়েও রোমান্টিকের আবর্ত থেকে উদ্ধার পেলেন না। শিলারের মৃত্যুর পর একাকী বোধ করলেন। একক চেষ্টায় শেষ করলেন ফাউস্ট প্রথম ভাগ। ভাবলেন ক্লাসিক সাধনার পরাকাষ্ঠা হলো, কিন্তু হলো রোমান্টিক সাধনার বিলম্বিত ও বিমূর্ষ পরাকাষ্ঠা। ইতিপূর্বেই তাঁর ভিলহেলম মাইস্টারের শিক্ষানবিশি শেষ হয়েছিল। এক্ষেত্রেও ক্লাসিক ও রোমান্টিকের বিচিত্র মিশ্রণ। প্রধানত এই দুখানি মহাগ্রন্থের উপর তাঁর দেশকালোত্তর যশও নির্ভর করছে। এছাড়া তাঁর বিভিন্ন বয়সের অগ্নিগর্ভ প্রণয় কবিতার উপর প্রেমের দোহন তাঁকে সারা জীবন দগ্ধেছে। ঈশ্বর তাঁকে এমন করে সৃষ্টি করেছিলেন যে প্রেমের অনুভূতি তাঁকে বারবার আগুনে পুড়িয়ে সোনার মানুষ করেছিল। সোনা হয়ে তিনি যাই লিখলেন তাই সোনা হয়ে গেল। নারী তাকে কোনোদিনই বিপথে নেয়নি, প্রতিবারেই নিয়ে গেছে ঊর্ধ্ব হতে আরও ঊর্ধ্বে। 82 বছর বয়সে মৃত্যুর অল্পদিন পূর্বে যখন ফাউস্ট দ্বিতীয় ভাগ সমাপ্ত হয়, তখন তাঁর শেষ কথা হলো, দ্য ইটার্নাল ওমেনলি ড্রস আস অ্যাবভ। নারী সম্পর্কে দান্তের পরে এত বড় প্রশস্তি আর কেউ রচনা করেননি। যুগের সঙ্গে যোগাযোগ সেই 26 বছর বয়সের পর থেকে বেতালা হয়েছিল বলে গেটের কপালে ছিল নিরবচ্ছিন্ন ভুল বোঝা। ঊর্ধ্বচারী বলে শ্রদ্ধা করত তাঁকে সকলে, এমনকি শত্রুরাও, কিন্তু ঠিক বুঝতো না বেশি লোক। এখনও তার প্রতি একটা বিমুখ ভাব রয়ে গেছে তাঁর দেশে ও বিদেশে। ঝড়ঝাপটার যুগ এখনও জগৎ জুড়ে চলছে। রোমান্টিক সাহিত্যই সাধারণের হৃদয় হরণ করে, কিন্তু যারা লেখে তারা বীর নয়, তাই নিজেরাও তৃপ্তি পায় না, অপরকেও দিতে পারে না। যেভাবে গেটে তার সমস্যার সমাধান করেছিলেন, সেভাবে অর্থাৎ ক্লাসিক দীক্ষা নিয়ে সমাধান করতে পারছে কজন? সমাধানের জন্যে যাচ্ছে নিচে নেমে, করছে মনোরঞ্জন। সাহিত্য হয়ে উঠছে সিনেমার মতো এন্টারটেনমেন্ট। আর যারা অভাবে সমাধান করতে অনিচ্ছুক, তারা অন্য কোনো উপায় খুঁজে না পেয়ে অসুস্থ হয়ে পড়ছে। তাদের মানসিক অস্বাস্থ্য তাদের দেহকে আক্রমণ করছে। এমনি করেই তো মারা গেলেন শেলি, কিটস, বাইরন। কেউ জলে ডুবে, কেউ যক্ষায়, কেউ যুদ্ধের নাম করে।
যারা মরে না তারা পাগল হয়ে যায়। এসব কথা যদি মনে রাখি তাহলে বুঝতে পারি গেটে কেন কবিগুরু। কাজী আব্দুল ওদুদ কেন তাঁর গ্রন্থের নাম রেখেছেন কবিগুরু গেটে। ইচ্ছা করলে তিনি বলতে পারতেন মহাকবি গেটে, কিন্তু আজকের দিনের কবিদের কাছে মহাকবির চেয়ে কবিগুরুর তাৎপর্য বেশি। একালের কবিরা যদি বুঝতে চেষ্টা করেন তাঁকে, তাহলে তাঁর আর কতটুকু লাভ হবে? লাভ হবে একালের কবিদের অনেক কিছু, তা বলে তাঁর অনুসরণ করা চলবে না, সম্ভব নয়ও। যুগের সঙ্গে তাল রাখার কাজে ব্যর্থ হয়েছিলেন তিনি। তাঁর ব্যর্থতা যেন কেউ নিজের ব্যর্থতার সমর্থন রূপে ব্যবহার না করেন। কাজী সাহেবের এই গ্রন্থ কেবল বাংলা সাহিত্যে নয়, বোধহয় ভারতীয় সাহিত্যেও অপূর্ব। ইংরেজিতেও এমন জীবনের সঙ্গে অনুবাদের সংযোজন বড় একটা চোখে পড়ে না। গেটের অনেকগুলি কবিতার তর্জমা আমি এই প্রথম পড়লুম, কেননা ইংরেজি তর্জমা কিনতে পাওয়া যায় না অনায়াসে। কাজী সাহেব স্বয়ং একজন প্রচ্ছন্ন কবি, সেজন্যে তাঁর তর্জমা হয়েছে মৌলিকের মতো মধুর। তার উপর তিনি আজীবন গেটেপন্থী। গেটে তাঁর কাছে কেবল কবি নন, জীবনপথের দিশারি। গেটের বহু অমূল্য বাণী তিনি একত্র গ্রথিত করেছেন। এটিও এ গ্রন্থের অন্যতম আকর্ষণ। যাঁরা যেমন তেমন করে বাঁচতে চান না, কেমন করে বাঁচব এ যাঁদের প্রশ্ন, সেই সব জীবন জিজ্ঞাসুকে পড়তে হবে এই বই। নয়তো খুঁজতে হবে একার মানের সঙ্গে গেটের কথোপকথন নামক ইংরেজি বই। কাজী সাহেব গেটে গৃহিণী ক্রিস্টিয়ানাকে যথেষ্ট জায়গা দেননি বলে তাঁর সঙ্গে আমার ঝগড়া আছে। গৃহিণীকে পত্নীর মর্যাদা দিতে 15 বছর ধরে ইতস্তত করা কি উচিত হয়েছিল গেটের? এ কথা এই 150 বছর অনেকের মনে উদয় হয়েছে। এর একটা নিষ্পত্তি চাই, নইলে লোকে চিরকাল তাঁকে ভুল বুঝবে। জীবন শিল্পীদের জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো অকারণ নয়, কারণ আছে নিশ্চয়ই, যদিও আপাত দৃষ্টিতে স্পষ্ট নয়। প্রথম যৌবনে কবি যাঁকে ভালোবাসতেন তাঁর নাম ফ্রিডেরিকা। এর ভালোবাসাও তিনি পেয়েছিলেন। বিবাহের বয়স হয়েছিল এমন কোনো বাধাবিঘ্ন ছিল না। সমান ঘোর না হলেও যাজকের সম্মান সব দেশে। কেন তবে তিনি ব্যথা বুকে চেপে বিদায় নিলেন? কারণ খ্রিস্টীয় বিবাহে পাত্রপাত্রীকে অঙ্গীকার করতে হয় সারা জীবন বিশ্বস্ত থাকব। গেটের পক্ষে এরূপ অঙ্গীকার প্রকৃতি বিরুদ্ধ হতো। হয়তো তিনি বিশ্বস্ত থাকতেন জীবনের অবশিষ্ট 60 বছর, কিন্তু যদি না পারতেন তাহলে কি হতো? তাহলে হতো অসত্যাচরণ অথবা আপনার প্রতি অবিচার। চোখ বুজে অত বড় একটা অঙ্গীকার করা উচিত হতো না। সেজন্যে তিনি বিবাহের প্রস্তাব না করে প্রস্থান করলেন। কয়েক বছর পরে লিলির সঙ্গে তার বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেল। এমন সময় তিনি চললেন সুইটজারল্যান্ড ও তারপরে ভাইমার। বাগদানের পরে লিলির পিতা মাতার মতো ছিল না বলে বাগদান ভঙ্গ করতেন কেন গেটে? তা নয়, খ্রিস্টীয় বিবাহের ভিত্তিভূমি যে আজীবন বিশ্বস্ত থাকার অস্বীকার, সেই অঙ্গীকারের দ্বারা তিনি নিজেকে বাঁধতে পারলেন না। এমন যে গেটে তিনি খ্রিস্টিয়ানাকে খ্রিস্টীয় মতে বিবাহ করতেন কেমন করে? সিভিল ম্যারেজ তখনকার দিনে চলিত ছিল না। সম্পর্ক না পাতলেই পারতেন, কিন্তু খ্রিস্টিয়ানার দিক থেকে বিবাহের প্রত্যাশা ছিল না। তিনি জানতেন যে অভিজাতের সঙ্গে শ্রমিকের বিবাহ সেকালের সমাজ সহ্য করত না। যা হবার নয় তার চেয়ে যা হয়ে থাকে তাই ভালো। এভাবেই তাঁদের মিলন হয়। পরবর্তীকালে পুত্রের ভবিষ্যৎ ভেবে গেটে নিজের থেকেই খ্রিস্টিয়ানার সঙ্গে তাঁর সম্পর্ক বিধিবদ্ধ করে নেন এবং রাজদরবারকে দিয়ে স্বীকার করিয়ে নেন যে তাঁর পুত্র আইনসঙ্গত বংশধর।
এরপরে তাঁর ছেলের বড় ঘরে বিয়ে হয়। অভিজাত সমাজ তাকে মেনে নেয়। প্রথম থেকেই গেটে খ্রিস্টিয়ানার প্রতি সশ্রদ্ধ ছিলেন। বিশ্বস্ত থাকতে তাঁর কিছুমাত্র কষ্ট হয়নি। খ্রিস্টিয়ানাও ছিলেন অসাধারণ পতিগত প্রাণা, সুতরাং তাঁদের সম্পর্ক বিধাতার চোখে বিবাহই ছিল, মানুষের চোখে যাই হোক না কেন। আর একটা কথা, গেটে কোনোদিনই কোনো মানুষকে হীন জ্ঞান করেননি। কোনো শ্রেণীকে তিনি নীচ শ্রেণী বলে ভাবতেন না। অভিজাত বলে তার গর্ব ছিল না। তবে এ বিষয়ে তিনি সচেতন ছিলেন তা ঠিক। কাজী সাহেবের গ্রন্থ থেকে একটি উদ্ধৃতি দিয়ে শেষ করি। নিম্ন শ্রেণীর লোকদের সঙ্গে গেটে চিরদিন মিশতেন, দয়াপরবশ হয়ে নয়, শ্রদ্ধার সঙ্গে। তাদের তিনি ভাবতেন ভগবানের সৃষ্টিতে যেন সর্বশ্রেষ্ঠ। সংযম, সন্তোষ, ঋজুতা, বিশ্বাস, সামান্য সৌভাগ্যে উৎফুল্লতা, সরলতা, অনন্ত কষ্ট সহিষ্ণুতা, এই সমস্ত গুণ তাদের মধ্যে বর্তমান। গেটের পুত্রবধূ লুইসের কাছে বিস্ময় প্রকাশ করেছিলেন এই বলে যে অত বড় জ্ঞানী সামান্য লোকদের সঙ্গে যে কি করে প্রাণ ভরে আলাপ করতেন তা তাঁর ধারণার অতীত। গেটের এই নিম্নশ্রেণী প্রীতির সূচনা হয় বাল্যকালেই। তখন ভালোবাসতেন সত্যিকারের এক গ্রেটখেনকে। সেই গ্রেটখেনই বিবর্তিত হতে হতে হয়ে উঠল ফাউস্টের মার্গারেট বা গ্রেচেন। নিম্নশ্রেণীর এই বালিকাই জগতের অন্যতম শ্রেষ্ঠ নাটকের মহিয়সী নায়িকা রূপে কবির পরিণত। বয়সের অন্তিম প্রশস্তির অধিকারিণী হয়েছে চিরস্মরণীয় আর্য বাক্যে, দ্য ইটারনাল ওম্যানলি ড্রস আস অ্যাবভ। এই প্রবন্ধটি 1949 সালে প্রকাশিত হয়।